নমস্কার, আমি তুফান। অল্টার্ন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমরা আজকের থেকে লুসেন্ট সিরিজ শুরু করছি। আমরা প্রত্যেকদিন 25টা করে প্রশ্ন এখানে আলোচনা করব লুসেন্টের উপরে। আর সেই যে প্রশ্নগুলো লুসেন্টে আছে, যেগুলো পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেই সমস্ত প্রশ্নগুলোকে নিয়ে। বোঝা গেল? আজকে আমরা আলোচনা করব ফিজিক্সের মেকানিক্স নিয়ে। ঠিক আছে? প্রত্যেকদিন একটা একটা করে চ্যাপ্টার হবে আর এগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ এগোবো। আর এখানে কি আমরা শুধু সায়েন্সের ক্লাস করব? না, আমরা এখানে শুধু সায়েন্সের ক্লাস করব না। এর সাথে ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স বিভিন্ন রকম চ্যাপ্টার নিয়েই আলোচনা হবে। বোঝা গেছে? তাহলে আজকে ক্লাস শুরু করা যাক। চলে আসি প্রথম প্রশ্ন। বলছে নাম্বার অফ বেসিক এসআই ইউনিটি ইজ, মানে কি? মানে একদম প্রাথমিক যে এসআই ইউনিট আছে সেই এসআই ইউনিট কোনগুলো বা কটা আছে অ্যাকচুয়ালি? অপশন এ বলছে 4টে, অপশন বি বলছে 7টা, অপশন সি বলছে 6টা আর অপশন ডি বলছে 5টা। বেসিক এসআই ইউনিট কটা? একটা হচ্ছে লেন্থ, যেটাকে আমরা কি দিয়ে বলি? মিটার থেকে এম। তারপরে একটা হচ্ছে মাস, যেটা কিলোগ্রাম থেকে কেজি। টাইমের একক হচ্ছে সেকেন্ড। ইলেকট্রিক কারেন্ট আছে যেটা অ্যাম্পিয়ার। আর থার্মোডায়নামিক টেম্পারেচার মানে টেম্পারেচার একক কি? কেলভিন। আর অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, তার এসআই ইউনিট কি? মোল। আর লুমিনাস ইন্টেন্সিটি, এটা কি? ক্যান্ডেলা। তো আমরা সেটাকে সিডি দিয়ে ডিনোট করি। বোঝা গেল? তাহলে কটা হয়ে গেল এখানে? 7টা। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আর এই বেসিক ইউনিট দিয়েই আমরা বাকি যে ইউনিট গুলো আছে সেগুলো আমরা খুব সহজেই পেয়ে যাই। তাই এদেরকে আমরা কি বলে থাকি? বেসিক ইউনিট। কারণ এই ইউনিট গুলোকে কাজে লাগিয়ে আমরা পরের ইউনিট গুলোকে তৈরি করতে পারি। যেমন ধরো এখানে যদি বলি ভেলোসিটি। ভেলোসিটি মানে কি? যে বেগের পরিবর্তন। মানে মানে ভেলোসিটি মানে কি? বেগ। যদি আমি বলি যে একজন ব্যক্তির বেগ 15 মিটার পার সেকেন্ড, এর মানে কি? সে প্রত্যেক সেকেন্ডে মানে 1 সেকেন্ডে সে কতটা করে যাচ্ছে? 15 মিটার করে যাচ্ছে। তাহলে এইটাই সে বেগ। তার মানে সে একক সময়ে কতটা দূরত্ব অতিক্রম করছে। তাহলে কি অতিক্রম করছে? দূরত্ব। তাহলে আমরা দূরত্বকে কি দিয়ে বলতে পারি? ডিসটেন্স। আর কিসের মানে একক সময় বলেছে, তাহলে বাই কি হবে? টি। তাহলে ডিসটেন্সের একক কি? মিটার। আর টাইমের একক কি? সেকেন্ড। তাই আসলো মিটার পার সেকেন্ড। বোঝা গেল? তার মানে এইরকম ভাবে আরো যে সমস্ত জিনিসগুলো আছে, একইভাবে যদি আমরা অ্যাক্সেলারেশন এর কথা বলি। অ্যাক্সেলারেশন মানে কি? কোনো একটা বস্তুর প্রথমে গতিবেগ ছিল v1, পরে বেড়ে সেটা হয়ে গেল v2। তাহলে গতিবেগের পরিবর্তন কতটা হলো? v2 মাইনাস v1। আর সেইটা কি হয়? সেইটা যদি t সময়ে হয়, মানে কি? 1 সেকেন্ডে ওর গতিবেগ ছিল 5, আর 2 সেকেন্ড পর ওর গতিবেগ হয়ে গেছে 10। তাহলে গতিবেগের পরিবর্তন কত হয়েছে? 5। ক সেকেন্ডে হয়েছে? 2 মাইনাস 1। তার মানে যে সময়ের পরিবর্তন হচ্ছে সেইটাকে আমরা কি বলছি? 5 মাইনাস 1 সমান 5। তার মানে এই যে সময়ের পরিবর্তনের সাথে যে গতিবেগের পরিবর্তন সেটাকে আমরা কি বলছি? অ্যাক্সেলারেশন। তাহলে v2 মাইনাস v1, তাহলে ডিস্টেন্স মাইনাস ডিস্টেন্স সমান কি? ডিস্টেন্সই হবে। ডিস্টেন্সের একক কি? মিটার। আর টাইমের একক কি? সেকেন্ড। আর সরি, আর হ্যাঁ, তার মানে ভেলোসিটি কি বেরোলো? মিটার পার সেকেন্ড। আবার নিচেও তো আরেকটা এস ছিল, তার মানে অ্যাকচুয়ালি কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাই তো অ্যাক্সেলারেশনের একক হয়। তাহলে আমরা এই যে প্রাথমিক এককগুলো আছে মিটার, সেকেন্ড, এইগুলো দিয়ে, এই যে 7টা আছে এইগুলো দিয়ে আমরা অন্যান্য প্রয়োজনীয় যে ইউনিট গুলো আছে সেগুলোকে তৈরি করে নিতে পারি। তাই এদেরকে কি বলা হয়? বেসিক এসআই ইউনিট। বোঝা গেল? চলে আসি পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ইউনিট অফ এনার্জি, মানে বলছে নিচের কোনটা হচ্ছে এনার্জি অর্থাৎ ক্ষমতা, সেই ক্ষমতার এককের সঙ্গে, সরি ক্ষমতা না, এনার্জি মানে হচ্ছে কি? শক্তি। তো সেই শক্তির এককের সাথে এর মধ্যে কোনটা এক নয়? অপশন এ বলছে ক্যালোরি, অপশন বি বলছে জুল, অপশন সি বলছে ইলেকট্রন ভোল্ট আর অপশন ডি বলছে ওয়াট। কি হয়ে যাবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে ওয়াট। ওয়াট কি? ওয়াট আমরা জানি পাওয়ারের একক, তাই না? আর বাকি যে তিনটে আছে, ক্যালোরিও কিসের একক? এনার্জি, অর্থাৎ কাজের একক যা হয় এনার্জির এককও তাই হয়। জুলও তাই। আর ইলেকট্রন ভোল্ট কি? ভোল্ট মানে কি? হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স মানে কি? কোনো একটা মানে সার্কিট আছে, তার দুটো প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্য সেটাকেই আমরা কি বলি? ভোল্ট, পোটেনশিয়াল ডিফারেন্স। বোঝা গেল? তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাকচুয়ালি কি? মানে এই যে সার্কিটটা, এই সার্কিটের মধ্যে দিয়ে যদি আমাকে 1 কুলম্ব চার্জ
নিয়ে যেতে হয় আর সেটা আমি এক মানে সেকেন্ডে করি, সেটাকে আমরা কি বলি ভোল্ট। ভোল্ট মানে কি অ্যাকচুয়ালি কাজ করা হয়, যে কতটা পরিমাণে চার্জ নিয়ে গেলাম একক সময়ে, বোঝা গেল? এইটাকে আমরা কি বলি ভোল্ট। তাহলে ভোল্ট কি এক ধরনের কাজ করা হচ্ছে, কারণ কি সরণ হচ্ছে, একটা ইলেকট্রন মানে এখান থেকে এখানে যাচ্ছে বা একটা চার্জ একটা ডিস্টেন্স কভার করছে, বোঝা গেল? আর সেটা একটা সময় করছে, তাই সেটাকে আমরা কি বলছি ভোল্ট। তাহলে এগুলো সবকটাই কিসের একক হয়ে গেল? এনার্জির একক। ক্লিয়ার? একমাত্র ওয়াট কিসের একক? পাওয়ারের একক। চলে আসি পরের প্রশ্ন। লাইট ইয়ার ইজ এ ইউনিট অফ, আর একটা জিনিস বলা হয়নি আগের প্রশ্নে, সেটা হচ্ছে যদি বলে যে এক ক্যালোরি সমান কত জুল, তাহলে এক ক্যালোরি সমান আমরা বলবো 4.2 জুল। এটা পরীক্ষায় ভীষণ ভাবে আসে, তো এটা মনে রাখবো আমরা, বোঝা গেল? ঠিক আছে, পরের প্রশ্ন। বলছে লাইট ইয়ার ইজ এ ইউনিট অফ, লাইট ইয়ার কিসের একক? অপশন এ টাইম, অপশন বি বলছে ডিস্টেন্স, অপশন সি বলছে লাইট, আর অপশন ডি বলছে ইন্টেন্সিটি অফ লাইট মানে আলোর তীব্রতা। ডিস্টেন্স মানে দূরত্ব, লাইট মানে আলো। তাহলে লাইট ইয়ারের একক কি হয়ে যাবে? লাইট ইয়ার দিয়ে কি মাপা হয়? লাইট ইয়ার দিয়ে মাপা হয় কি ডিস্টেন্স, বোঝা গেল? মানে কি যে মহাকাশে যে দুটো যে কোনো জিনিস, দুটো গ্রহ হতে পারে, তো একটা গ্রহ থেকে আরেকটা গ্রহতে আলো পৌঁছতে মানে ১ বছরে আলো ঠিক যতটা পথ অতিক্রম করে আমরা সেইটাকে কি বলে থাকি? লাইট ইয়ার, বোঝা গেল? তো এই লাইট ইয়ার আমরা মানে কি করব জেনারেলি এটা আমরা ওই মহাকাশ বিদ্যার ক্ষেত্রে ইউজ করে থাকি। তো এই লাইট ইয়ারের সমান কত হয়ে যাবে? তাহলে ১ লাইট ইয়ার সমান কত হয়? ১ লাইট ইয়ার সমান হয় 9.46073 ইন্টু 10⁻12 কিলোমিটার, বোঝা গেল? বা আমরা এটাকে শর্টে বলতে পারি, এটাকে 9.5 মতো ধরে নিতে পারি, মানে অ্যাপ্রক্সিমেট 9.5 ইন্টু 10⁻12 কিলোমিটার হয় কি 1 লাইট ইয়ার, মানে আলো ১ বছরে ঠিক যতটা পথ অতিক্রম করে সেটাকে আমরা কি বলি? লাইট ইয়ার। এই লাইট ইয়ার দিয়ে কি মাপা হয়? ডিস্টেন্স মাপা হয়। কোনো জিনিস থেকে ১ বছরে ঠিক কতটা আলো আসছে সেটা আমরা বের করলাম, মানে এইখান থেকে এইটা একটা আলোর সোর্স, তো এই আলোর সোর্স থেকে একটা আলো আসছে কোনো একটা বস্তুর উপরে, তো ১ বছরে এটা যদি ১ বছরে যদি এখান থেকে এইটুকুই আলো অতিক্রম করে, তাহলে আমরা ডিস্টেন্সটা কল্পনা করে নিতে পারি যে এই দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 9.5 ইন্টু 10⁻12 কিলোমিটার। যদি এখানে 2 লাইট ইয়ার লেগে যায় তাহলে আমরা এর সঙ্গে ২ গুণ করবো, যদি 3 লেগে যায় 3 লাগবে। তো যত বাড়বে আমরা ঠিক সেরকম ভাবে গুণ করে তার দুটো বস্তুর মধ্যে ডিস্টেন্স আমরা এখান থেকে বের করে নিতে পারি। এই লাইট ইয়ার অ্যাকচুয়ালি কি? লাইট ইয়ার হচ্ছে ডিস্টেন্সের একক, বোঝা গেল? পরের প্রশ্ন। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ প্রেসার? প্রেসার মানে কি? চাপ। তো এই চাপের একক কি? অপশন এ বলছে পাস্কাল, অপশন বি বলছে ডাইন, অপশন সি বলছে নিউটন, আর অপশন ডি বলছে জুল। তাহলে প্রেসার অর্থাৎ চাপের একক কি? চাপের একক হচ্ছে পাস্কাল। আর এই যে ডাইন আর নিউটন এগুলো প্রত্যেকটাই কি? বলের একক, বোঝা গেল? ডাইন হচ্ছে এও ফোর্সের একক, এ ফোর্সের একক কোন পদ্ধতিতে? সিজিএস পদ্ধতিতে। আর নিউটন হচ্ছে ফোর্সের একক, এটা কোন পদ্ধতিতে? এটা এসআই পদ্ধতিতে, বোঝা গেল? আর জুল কিসের একক? জুল হচ্ছে ওয়ার্ক অর্থাৎ কাজের একক, আর পাস্কাল হচ্ছে হয়ে গেল চাপের একক, বোঝা গেল? আর যদি বলা হয় যে ১ নিউটন সমান কত ডাইন যদি বের করতে বলে, তাহলে কত বলবো আমরা? 10⁵ ডাইন, বোঝা গেল? এটাই হয়ে যাবে। ঠিক আছে, পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং ফিজিক্যাল কোয়ান্টিটিস ডু নট হ্যাভ সেম ডাইমেনশনস? মানে কি এদের মধ্যে কোনটার ডাইমেনশন অর্থাৎ মাত্রা একই নেই, বোঝা গেল? অপশন এ বলছে ফোর্স অর্থাৎ বল নাকি প্রেসার, বল আর প্রেসারের ডাইমেনশন কি একই? ওয়ার্ক আর এনার্জি, কাজ আর এনার্জির ডাইমেনশন কি একই? ইম্পালস আর মোমেন্টাম এদের মাত্রা কি একই? নাকি ওয়েট আর ফোর্স এদের মাত্রা একই? তাহলে আমরা যদি ওয়েট আর ফোর্স দেখি, ওয়েট মানে আমরা কি জানি? ভর ইনটু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, অর্থাৎ ভরের কোনো বস্তু আছে তাকে যখন অভিকর্ষজ ত্বরণ জি এর মাধ্যমে টানা হচ্ছে তখন যে বলটা ক্রিয়া করছে পৃথিবীর দ্বারা সেটাকে আমরা কি বলে থাকি? ওয়েট। তাহলে মাসের একক কি হয়ে যাবে? মিটার। আর অ্যাক্সেলারেশনের একক কি হয়ে যাবে? ডিস্টেন্স মানে কি? সরি, এটা
মাসের একক কি হয়ে যাবে কেজি, আর ডিস্টেন্সের একক কি মিটার, আর কত অ্যাক্সেলারেশনের একক কি হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল? এটাকে যদি আমরা মাত্রার আকারে প্রকাশ করি তাহলে ভর হয় এম, তাই এম দিয়ে ডিনোট করতে হয়, লেন্থ এল, আর বাই টি স্কোয়ার। তো আমরা এটাকে এভাবেও লিখতে পারি এম এল টি টু দি পাওয়ার -2। ফোর্স এরও একইভাবে কি হয়, ফোর্স মানে কি, ফোর্স মানে হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন। এর ক্ষেত্রেও তাহলে তাই হবে এম এল টি টু দি পাওয়ার -2 বা এম এল টু ইনভার্স, তাহলে দুটো একই, তাহলে অপশন ডিটা ঠিক আছে। তারপরে বলছে ইম্পালস অ্যান্ড মোমেন্টাম। ইম্পালস মানে কি, কোনো একটা বস্তু আছে, এই বস্তুটা ওপরে মানে বস্তুটা একটা নির্দিষ্ট গতিবেগ নিয়ে ধরো যাচ্ছে, এটা এম ভরের বস্তু, এর এখন গতিবেগ হচ্ছে v1। আমি এর উপরে একটা খুব ছোট্ট সময়ের জন্য একটা বল প্রয়োগ করলাম, তো তার ফলে কি হলো, বস্তুটার কি পরিবর্তন হবে, বস্তুটার ভর তো আর পরিবর্তন হবে না। আমরা এখানে ভরকে কনস্ট্যান্টও ধরে নেবো যে বস্তুর ভর পরিবর্তন হবে না, তাহলে বস্তুর ভর যদি পরিবর্তন না হয়, ওর উপরে যে বলটা প্রয়োগ করেছি তার ফলে কি হবে, ওর গতিবেগের পরিবর্তন হবে। এখন ধরে নিলাম সেই বস্তুটার গতিবেগ কত v2, আর ভর কত থাকলো m, তাহলে এই যে এর ভরবেগ, এই যে এর ভরবেগেরটা হলো সেই ভরবেগের যে পরিবর্তন তাহলে এই যে ভরবেগটা হলো আর কি, সেইটাকেই আমরা কি বলবো, সেটাকেই আমরা হচ্ছে ইম্পালস বলবো। বোঝা গেল? আবার মোমেন্টাম কি, মোমেন্টাম হচ্ছে সেই জিনিস, মোমেন্টাম এই যে এম ভরের বস্তু, তা এখন এর কত আহ, গতিবেগ হচ্ছে v, তাহলে এর ভরবেগ হচ্ছে mv1। পরের ক্ষেত্রে সেই ভর তো m আর গতিবেগ কত v2, তাহলে এখন মোমেন্টাম বা ভরবেগ কত mv2। তাহলে এটাকে মোমেন্টামের ক্ষেত্রে আমরা যদি লিখি তাহলে কি হবে, mv2 মাইনাস mv1, মোমেন্টামের পরিবর্তন বের করছি। এখান থেকে ফোর্সেরও সূত্র আসা যায়, সেটা আমরা পরে দেখাচ্ছি, mv2 মাইনাস v1 বাই টি। তো v2 মাইনাস v1 সমান একসময় কি হয়ে যায় অ্যাক্সেলারেশন, তাই মোমেন্টামের পরিবর্তনের হাত থেকে আমরা ফোর্সের সূত্র পাই। আর এইটাই বলা আছে কোথায়, নিউটনের সেকেন্ড লতে। তো যাই হোক, এখানে ইম্পালস আর মোমেন্টাম কি হয়ে যায়, এদের ডাইমেনশনও কি হয় একই। এইটা কি হবে, এবার আমরা তার মানে এইটাই তো হচ্ছে, তো এইটা সমান যদি আবার এখান থেকে আমরা এটা তাহলে এক করে দেখিয়ে দিই, তো এখান থেকে তাহলে কি হবে ফোর্স, এটাকে আমরা ফোর্স কেন বলতে পারছি, কারণ এইটা হচ্ছে m আর v2 মাইনাস v1 বাই টি, এটা আমরা একটু আগেই দেখি যেটা কি হয়েছে অ্যাক্সেলারেশন, তাহলে মাস ইনটু অ্যাক্সেলারেশন সমান কি হয়, ফোর্সই তো হয়। তাহলে ফোর্সের মানে ফোর্সের এইটা তো অ্যাক্সেলারেশন হয়, তাহলে ফোর্সের সূত্রটা আমরা এখান থেকে এইভাবে পেয়ে যাই। আবার এইটার সমান আমরা এটাও লিখতে পারি, তো এইখান থেকে আমরা এরকমও আসতে পারি যে এফ ইন্টু টি, এইটার সমান কি এম v2 মাইনাস v1। তার মানে এই এফ ইন্টু যে টি মানে একটা কি খুব ক্ষুদ্র সময়ের জন্য কোনো একটা বস্তুর ওপরে যখন একটা বিশাল বল প্রয়োগ করা হচ্ছে, তখন আমরা সেইটাকে কি বলে থাকি, তাহলে ইম্পালস। তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে এই ইম্পালস সমান কি হয়ে যাবে v2 মাইনাস v1, এ তো ডিস্টেন্স, তার মানে এখানে m সমান হচ্ছে এর একক, এই ডাইমেনশন কি হয় m, আর ডিস্টেন্সের একক কি হয় ml, আর ইম্পালসেরও এখানে কি ফোর্স, তাহলে ফোর্সের যদি আমরা দেখি তাহলে m l t টু দি পাওয়ার -2 ইন্টু টি। বোঝা গেল? ও সরি, এটা ভরবেগ, তো তাহলে বেগের একক কি হয়ে যায় এম এল টি টু দি পাওয়ার -1, তাহলে এটার ক্ষেত্রেও তাই আসছে এম এল টি টু দি পাওয়ার -1 আসছে। বোঝা গেল? তার মানে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি ইম্পালস আর মোমেন্টামের ডাইমেনশনও কি হয় একই। বোঝা গেল? আর কি হচ্ছে ওয়ার্ক, ওয়ার্ক কি হয়, যে কোনো একটা ফোর্সের ফলে যদি কোনো তার উপরে ডিস্টেন্সের পরিবর্তন হয় তাহলে সেটা কি হয় ওয়ার্ক, আর এই ওয়ার্ক যা এনার্জিও তাই। বোঝা গেল? তাহলে দুটো ডাইমেনশনও কি হবে একই, তাহলে ওয়ার্ক আর এনার্জি ডাইমেনশনও একই, ইম্পালস আর মোমেন্টামেরও ডাইমেনশন একই, আর ওয়েট আর ফোর্সেরও ডাইমেনশন একই। আলাদা কার হয়ে যাবে ফোর্সের, ফোর্সের ডাইমেনশন আমরা এক্ষুনি কি দেখলাম এম এল টি টু দি পাওয়ার -2, কিন্তু প্রেসারের এই এম এল টি টু দি পাওয়ার -2 হয় না, সেই কারণে আমরা কি বলবো ফোর্স আর প্রেসারের ডাইমেনশন কি হয়ে যায় আলাদা। প্রেসার হলে কি হয়ে যেত, প্রেসার হলে হতো যে প্রেসার মানে কি, যে একক যে ক্ষেত্রফল, মানে আহ, এই একটা ধরো জায়গা আছে, এই জায়গাটার উপরে একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ হচ্ছে, তো এর তো একটা ক্ষেত্রফল আছে,
তাহলে সেই যে m l t⁻², এই যে বল, এই বলটাকে যদি আমি একক ক্ষেত্রফলে রাখি তখন সেটা কি হয়ে যাবে, একক ক্ষেত্রফলকে যদি আমি a দিয়ে ডিনোট করি তার মানে অ্যাকচুয়ালি হয়ে যায় l²। তো কি হয়ে যাবে নিচে, তাহলে m l⁻⁻1 t⁻², এইটা কি হয়ে যায়, প্রেসারের ডাইমেনশন। বোঝা গেল? তাহলে এই দুটো জিনিস তো এক না, তাই ফোর্স আর প্রেসার হয়ে যাবে আলাদা এখানে। বোঝা গেছে? পরের প্রশ্ন, অ্যাম্পিয়ার ইজ দ্য ইউনিট অফ, অ্যাম্পিয়ার কিসের একক? অপশন এ বলছে কারেন্ট ইলেকট্রিসিটি মানে তড়িৎ প্রবাহ, অপশন বি বলছে ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ চুম্বকীয় ক্ষেত্র, আর অপশন সি বলছে রেজিস্ট্যান্স রোধ, আর অপশন ডি বলছে ইলেকট্রিক চার্জ। অ্যাম্পিয়ার কিসের একক? অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটির একক। বোঝা গেল? ভি ইজ ইকুয়াল টু আই আর, এই সূত্রটা আমরা জানি। আই হচ্ছে এখানে তড়িৎ প্রবাহ, যার একক হচ্ছে এই অ্যাম্পিয়ার, আর এই যে তড়িৎ বিভব অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স সেইটার একক ভোল্ট। আর আর কে আমরা কি জানি? আর কে আমরা জানি হচ্ছে ওহম। বোঝা গেল? আর ম্যাগনেটিক ফিল্ড যদি বলে তাহলে ম্যাগনেটিক ফিল্ডের একক কি হয়ে যায়? ম্যাগনেটিক ফিল্ডের একক হয়ে যায় টেসলা। বোঝা গেল? আর রেজিস্ট্যান্স তো বলে দিলাম ওহম, আর ইলেকট্রিক চার্জ কি হয়? কুলম্ব। তাহলে এখানে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ওয়ান অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইজ দ্য এভারেজ ডিস্টেন্স বিটুইন, মানে কি কাদের মধ্যে গড় দূরত্বকে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়? অপশন এ বলছে আর্থ অ্যান্ড দ্য মুন অর্থাৎ পৃথিবী আর চাঁদের মধ্যেকার গড় দূরত্ব, নাকি পৃথিবী আর সূর্যের মধ্যেকার গড় দূরত্ব, নাকি বলছে জুপিটার অর্থাৎ বৃহস্পতি আর নাকি সূর্যের মধ্যে গড় দূরত্ব, আর নাকি প্লুটো অ্যান্ড দ্য সান, নাকি প্লুটো আর সূর্যের মধ্যে গড় দূরত্ব। তাহলে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আর্থ অ্যান্ড দ্য সান, অর্থাৎ পৃথিবী আর সূর্যের মধ্যে যে গড় দূরত্ব আমরা তাকে কি বলে থাকি? এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। বোঝা গেল? এই এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কত হয়? মোটামুটি 1.49597871 ইন্টু 10⁸ কিলোমিটার। বোঝা গেল? তার মানে অ্যাকচুয়ালি প্রায় 1.5 ইন্টু 10⁸ কিলোমিটার। বোঝা গেল? এইটা হয় মোটামুটি। চলে আসি পরের প্রশ্নে, এ বাস ট্রাভেলস ফর এ সার্টেন টাইম, মানে কি একটা বাস একটা নির্দিষ্ট সময় কিছুটা দূর গেছে, ইটস স্পিড এর গতিবেগ ডিউরিং দ্য ফার্স্ট হাফ টাইম ইজ v1, মানে কি যে সময়টা লেগেছে সেই সময়ের ও প্রথম যে ঘন্টাটা বা প্রথম অর্ধেকটা, সেই প্রথম অর্ধেকটা ও v1 গতিবেগে গেছে, অ্যান্ড দ্যাট ডিউরিং দ্য সেকেন্ড হাফ টাইম মানে সময়ের যে দ্বিতীয় ভাগটা তা সেটা গেছে v2 গতিবেগে। জিজ্ঞাসা করছে দ্য এভারেজ স্পিড ডিউরিং দ্য হোল জার্নি ইজ, মানে কি এই যে পুরো জার্নিটা হয়েছে তাতে এর গড় গতিবেগ কত? বোঝা গেছে? তো আমরা এখানে কি জানি না? টি জানি না, তো আমরা এখানে ধরে নেই বাসটা টোটাল গেছে কত সময়? টি সময় গেছে। মানে এই একটা জায়গাটার নাম দিলাম এ, এখান থেকে বাসটা গেছে এই বি তে, তো এই বাসটা কি কোথায় গেছে? বি তে। কত সময় ধরে গেছে? টোটাল ডিস্টেন্সটা অতিক্রম করতে ওর কত সময় লেগেছে? টি। তাহলে বলেছে প্রথম হাফ, তার মানে টি এর হাফ কত হবে? টি/2, এর টি/2 ও কত গতিবেগে গেছে? v1 গতিবেগে গেছে। তাহলে গতিবেগ ইনটু সময়, এইটা সমান কি হয়ে যায়? ডিস্টেন্স। তাহলে প্রথম ডিস্টেন্সটাও কত গেছে সেটাকে আমরা যদি ধরে নিলাম প্রথম টি2 তেও এতটা ডিস্টেন্স গেছে, এইটা হচ্ছে d1, আর এইটা প্রথম আর তারপরের টি/2 সময়ও কত গেছে, এইটা ধরে নিলাম d2, কারণ হাফ হাফ হবে। তাহলে d1 সমান কত পেলাম? v1 ইন্টু টি2। d2 সমান কত পাবো? ও v2 গতিবেগে গেছে সেকেন্ডটা, আর কত সময়? t/2 গতিবেগে। তাহলে এই দুটোর যোগফল দেখে নিই, তাহলে d1 প্লাস d2 কত দূরত্ব গেছে? ও v1 ইন্টু t/2 যোগ v2 ইন্টু t/2। আমরা যদি এখান থেকে t/2 কে কমন নিই তাহলে কি দাঁড়ায়? v1 প্লাস v2, v1 প্লাস v2 এইটা দাঁড়ায়। তাহলে ডিস্টেন্স হচ্ছে এইটা, এই আর এভারেজ স্পিড জিজ্ঞেস করেছে, এভারেজ স্পিড মানে কি টোটাল যে সেইটা যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা, তাহলে ডিস্টেন্স বাই কি টাইম, সেটাই হচ্ছে এভারেজ স্পিড হবে। তাহলে এইটাই হচ্ছে কত? ডিস্টেন্স। তাহলে এইটা বাই যদি আমি টাইম করি তাহলেই আমি কি পেয়ে যাবো? এভারেজ ডিস্টেন্স, এই এভারেজ স্পিড পেয়ে যাব।
তাই তো? তাহলে এখান থেকে টি আর টি কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো v1 প্লাস v2 বাই 2। ঠিক আছে, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? পরের প্রশ্ন, ডেফিনেশন অফ ফোর্স কামস ফ্রম নিউটনস ড্যাশ। এইটাই আমরা একটু আগে আলোচনা করছিলাম। তাহলে ফার্স্ট ল অফ মোশন বলছে প্রথম গতিসূত্র থেকে, নাকি দ্বিতীয় গতিসূত্র থেকে, নাকি তৃতীয় গতিসূত্র থেকে, নাকি ল অফ গ্রাভিটি অর্থাৎ অভিকর্ষের সূত্র থেকে? তাহলে বলের সূত্র আমরা কোথা থেকে পাই? সেকেন্ড ল অফ মোশন। সেকেন্ড ল অফ মোশনে কি বলে? যে ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযোজ্য বলের কি হয়? সমানুপাতিক হয়। মানে এইখানে একটা বস্তু আছে, এই বস্তুটার ভর ধরলাম m, এর এখন গতিবেগ কত v1, আমি এর উপরে একটা বল প্রয়োগ করলাম, সেটা কত f, এর ফলে কি হলো? এর ভর তো একই থাকলো, কিন্তু এর গতিবেগ কত হয়ে গেল? v2। ঠিক আছে, তাহলে ভরবেগের পরিবর্তন কত হলো? m v1 মাইনাস m v2। এবার কি বলেছে? যে ভরবেগের পরিবর্তনের হার, যখন হার বলে তখন কি করতে হয়? যে সময়টাতে ফোর্সটা অ্যাপ্লাই হয়েছে, বোঝা গেল? তাহলে যে সময়তে এইটা মানে প্রযোজ্য হয়েছে এই বলটা, সেটাই। ঠিক আছে, তাহলে এই যে পরিবর্তনের হার, তাই আমি কি করলাম? টি দিয়ে ভাগ করে দিলাম। এইবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি m v1 মাইনাস v2 এই বাই টি, তাই না? তাহলে v1 মাইনাস v2 বাই টি এইটা কি হয়ে যায়? এটা অ্যাক্সেলারেশন, ভরবেগের পরিবর্তন, এই ভরবেগ বলছি গতিবেগের পরিবর্তন সময় সাপেক্ষে। তাহলে সময় সাপেক্ষে গতিবেগের পরিবর্তন কি হয়ে যায়? অ্যাক্সেলারেশন, ত্বরণ। তার মানে মাস অর্থাৎ ভর ইনটু অ্যাক্সেলারেশন। তাহলে এই মাস ইনটু অ্যাক্সেলারেশনটাই তো কি হয়? ফোর্স হয়। তাহলে ভরবেগের পরিবর্তনের হার সমান বল বলা যায়? নিশ্চয়ই বলা যায়। বোঝা গেল? আর এইটাই যেই সূত্র, এইটা হচ্ছে ভরের ওই বলের সূত্রটা পাওয়া। আর এই সূত্রটা থেকে ঠিক এই জায়গাটা থেকে আমরা একটা ক্যালকুলেশন এরকম আরেকটা দেখাতে পারি, সেটা হচ্ছে F সমান m v1 মাইনাস v2 বাই t। এই তো, এবার এইটাকে আমরা কি লিখতে পারি? F ইন্টু টি, এই m আমি ধরলাম যে v1 থেকে v2 যে গতিবেগের পরিবর্তন সেটা হয়ে v হয়েছে, বোঝা গেছে? তাহলে এই mv সমান কি? ভরবেগ। তাহলে এই ভরবেগ সমান কি হয়ে যায়? এইটাকে আমরা কি বলি? একটু আগেই বললাম, কি বলি? ইম্পালস বলি। বোঝা গেল? এটাকে আমরা কি বলি? ইম্পালস। অর্থাৎ কোনো একটা বৃহৎ বল যখন খুব ক্ষুদ্র সময়ের জন্য কোনো একটা বস্তুর উপরে ক্রিয়া করে, তখন কি হয়ে যায়? তখন আমরা সেটাকে বলি ইম্পালস। বা এর উল্টোও হতে পারে, যেমন খুব অল্প পরিমাণ বল কিন্তু অনেক সময় ধরে কাজ করছে, তার ফলেও তার কি হবে? গতিবেগের পরিবর্তন হবে তো। তাহলে গতিবেগের যে পরিবর্তন, আর সেই গতিবেগের পরিবর্তনের হারটা কি হয়ে যাবে? অ্যাক্সেলারেশন। তাহলে মাস ইনটু অ্যাক্সেলারেশন, ওখান থেকে আমরা ফোর্সের সূত্র পেলাম, আর সেখান থেকে আমরা দুটো জিনিসকে বোঝাতে পারলাম। এখান থেকে ফোর্স আসলো, সূত্রটা কিভাবে হয়, যে ভরবেগের পরিবর্তনের হার কিভাবে ফোর্স হয় সেটা হলো, আর ইম্পালসটাও কি জিনিস সেটাও বলে দিলাম। বোঝা গেল? এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, আর এটা সবসময় মনে রাখবে যে ইম্পালস আর ভরবেগ সবসময় একই হয়। ঠিক আছে, চলে আসি পরের প্রশ্ন। বলছে মাস অফ এ পার্টিকুলার অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, মানে কি? কোনো একটা সাবস্টেন্সের যে পার্টিকুলার অ্যামাউন্ট, মানে ধরে নিলাম এখানে কিছু সাবস্টেন্স আছে, এই সাবস্টেন্সটার যে পার্টিকুলার অ্যামাউন্ট আমি এখান থেকে কিছুটা তুলে নিলাম, তাহলে তার ভর, সেই ভরটা এই তিনটে বলে দিয়েছে সেই ভরটা সম্বন্ধে। বলছে ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ম্যাটার প্রেজেন্ট ইন ইট, মানে এটা হলো সেইটা যাতে এই বস্তুটার মধ্যে, এই বস্তুটা যা দিয়ে তৈরি সেই পদার্থটা এর মধ্যে কতটা রয়েছে। সত্যি তাই, এইটা ধরলাম একটা লোহার বল, তাহলে এর মধ্যে ঠিক কতটা লোহা আছে সেইটাকে আমরা কি বলবো? মাস বলবো। বোঝা গেছে? আর কি বলছে? ডাজ নট ভ্যারি ফ্রম প্লেস টু প্লেস, মানে আমি যদি জায়গা পরিবর্তন করি তাহলেও ভরের কোনো পরিবর্তন হয় না। ভরের কোনো পরিবর্তন হয় কি জায়গা পরিবর্তন করলে? হয় না তো। কারণ আমি এই লোহার বলটাকে যদি মহাকাশেও নিয়ে যাই, এ তো লোহার বলই থাকবে, এ তো সোলার বল হয়ে যাবে না। বোঝা গেল? আর কি বলছে? চেঞ্জেস উইথ চেঞ্জ ইন গ্রাভিটেশনাল ফোর্স, অর্থাৎ যদি অভিকর্ষজ ত্বরণের মান বদলাতে থাকে তাহলেও হচ্ছে এর কোনো পরিবর্তন হয়, এটা বলেছে, চেঞ্জেস বলেছে। তাই কি হয়? আমি যদি একে মহাকাশে নিয়ে যাই, তাহলে মহাকাশে কি গিয়ে সোলার বল হয়ে যাবে? তা তো হবে না। ওখানে গ্র্যাভিটি নেই বলে কি ওখানে অন্য কোনো কিছুর বল হয়ে যাবে? তা তো হয়ে যাবে না। তাহলে ও লোহার বল ছিল, লোহার বলই থাকবে। তাহলে অপশন 3টা হচ্ছে ভুল, আর 1 আর 2 হচ্ছে ঠিক।
তাহলে এর মধ্যে কোন অপশনে আছে? অপশন বি। তাহলে 1 and 2 only, মানে এই দুটো স্টেটমেন্ট এখানে সঠিক। ঠিক আছে, পরের প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট এনার্জি ইজ কারেক্ট, মানে কি শক্তি সম্বন্ধে এই নিচের উক্তিগুলোর মধ্যে কোনটা সত্যি? অপশন এ বলছে এনার্জি ক্যান বি ক্রিয়েটেড অ্যাজ ওয়েল অ্যাজ ডেস্ট্রয়েড, মানে কি শক্তিকে তৈরি করাও যায়, ধ্বংস করাও যায়। আবার কি বলছে এনার্জি ক্যান বি ক্রিয়েটেড বাট নট ডেস্ট্রয়েড, এটা বাট হবে, বোঝা গেছে? মানে এনার্জিকে তৈরি করা যায়, শক্তিকে তৈরি করা যায় কিন্তু ধ্বংস করা যায় না। অপশন সি বলছে এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড অর ডেস্ট্রয়েড, মানে কি এনার্জিকে কখনো মানে তৈরিও করা যায় না আবার ধ্বংসও করা যায় না। আর কি বলছে এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড, এনার্জিকে তৈরি করা যায় না বাট ক্যান বি ডেস্ট্রয়েড, কিন্তু ধ্বংস করা যায়। আমরা শক্তির নিত্যতা সূত্র থেকে জানি যে শক্তি অবিনশ্বর, অর্থাৎ শক্তির কখনো পরিবর্তন হয় না, মানে পরিবর্তন বলতে শক্তিকে তৈরিও করা যায় না আবার ধ্বংস করাও যায় না। শক্তির কি হয়, শক্তির জাস্ট রূপান্তরিত হয়, মানে একটা শক্তি থেকে আর একটা শক্তিতে ও পরিবর্তিত হয়। যেমন হচ্ছে একটা ইলেকট্রিক তারের মধ্যে দিয়ে কি যাচ্ছে, ইলেকট্রিসিটি যাচ্ছে, তার মানে এটা কি ইলেকট্রিক এনার্জি। এই ইলেকট্রিক এনার্জি কিসে পরিণত হচ্ছে, এখানে যদি একটা বাল্ব থাকে, এই যে বাল্বটা, এই বাল্বটা যে জ্বলছে, এই বাল্বটা যে জ্বলছে, তো এই বাল্বটার মধ্যে কিসে পরিণত হলো, এটা এটা হচ্ছে আলোর শক্তিতে পরিণত হলো। আর কিসে পরিণত হলো, তাপ শক্তিতে পরিণত হলো, কারণ একটা বাল্ব জ্বললে কিছু পরিমাণ তাপও উৎপন্ন হয়, বোঝা গেছে? তাই আমরা এখান থেকে কি বলতে পারি যে এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট ডেস্ট্রয়েড, মানে শক্তিকে সৃষ্টিও যেমন করা যায় না আবার ধ্বংসও করা যায় না। ঠিক আছে, ক্লিয়ার? পরের প্রশ্ন। কুড়ি ইজ দ্য ইউনিট অফ, কুড়ি কিসের একক? অপশন এ টেম্পারেচার মানে তাপমাত্রা, অপশন বি রেডিও অ্যাক্টিভিটি, অপশন সি হিট মানে তাপ, আর অপশন ডি বলছে এনার্জি মানে শক্তি। তো কিসের একক কুড়ি? কুড়ি হচ্ছে রেডিও অ্যাক্টিভিটির একক, বোঝা গেছে? পরের প্রশ্ন। ডেসিবেল ইজ দ্য ইউনিট অফ, ডেসিবেল দিয়ে আমরা কি মাপি? ডেসিবেল দিয়ে আমরা মাপি স্পিড অফ লাইট মানে আলোর গতিবেগ, নাকি ইন্টেন্সিটি অফ সাউন্ড মানে সাউন্ডের শব্দ তীব্রতা, নাকি ইন্টেন্সিটি অফ হিট মানে তাপের তীব্রতা, নাকি নান অফ দিস, এগুলোর মধ্যে কোনোটাই নয়। তাহলে ডেসিবেল আমরা কিসের ক্ষেত্রে ইউজ করি? সাউন্ডের ক্ষেত্রে ইউজ করি, কি মাপার জন্য? সাউন্ডের ইন্টেন্সিটি, তীব্রতা। আমরা বলি না যদি 65 ডেসিবেলের ওপরে চলে যায় তাহলে শব্দ দূষণ হবে, তাহলে এই যে 65 ডেসিবেল হচ্ছে একটা মাত্রা, এই ইন্টেন্সিটির ওপরে যখন শব্দ যাবে তখন সেটা হচ্ছে আমাদের পরিবেশের পক্ষে ক্রমশ ক্ষতিকারক হতে শুরু করে, বোঝা গেছে? যাই হোক, পরের প্রশ্ন। এ পার্সন ক্যান জাম্প হায়ার অন দ্য মুনস সারফেস দেন অন দ্য আর্থ বিকজ, মানে কি একজন মানুষ যিনি চাঁদের পৃষ্ঠে কি করতে পারে, পৃথিবীতে যতটা লাফাতে পারে তার থেকে চাঁদে আরো অনেক বেশি লাফাতে পারে। কেন পারে? মানে সাধারণত কি হয়, পৃথিবীতে যদি সেই ব্যক্তিটা 1 মিটার লাফাতে পারে, চাঁদে সে ব্যক্তি কত মিটার লাফাবে? 6 মিটার লাফাবে। কারণ কারণটা কি সেটাই আমাদের জিজ্ঞাসা করেছে। অপশন এ বলছে দ্য মুনস সারফেস ইজ রাফ, মানে চাঁদের পৃষ্ঠ হচ্ছে ওটাকে কি বলে, রাফ মানে এবড়ো খেবড়ো। অপশন বি বলছে দ্য মুন হ্যাজ নো অ্যাটমসফিয়ার, মানে চাঁদের কোনো আহ, আবহাওয়া নেই। দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্রাভিটি ইন মুন, মানে চাঁদের ওখানে যে ত্বরণটা সেটা ইজ স্মলার দ্যান দ্যাট অন দ্য আর্থ, মানে পৃথিবী যে যা আকর্ষণ বল তার তুলনায় চাঁদের আকর্ষণ বল কম। আর কি বলছে দ্য মুন ইজ কুলার দ্যান আর্থ, মানে কি চাঁদ পৃথিবীর তুলনায় ঠান্ডা। কি হয়, পৃথিবীতে কোনো একটা জিনিসকে, যে নিউটন যে সেই আপেল ফল মানে করেছিল, তো সে আপেল ফল পড়েছিল, আপেল ফলেও কি দেখেছিল যে আপেল ফল হচ্ছে গাছ থেকে কোথায় পড়ে, মাটিতে পড়ে। তো মাটিতেই কেন পড়ে? কারণ এই পৃথিবী আছে, সেই পৃথিবী কি করে সমস্ত জিনিসকে নিজের দিকে টানছে। এরপরে যে সমস্ত বস্তুই আছে না কেন কিসের মাধ্যমে টানছে? অভিকর্ষজ ত্বরণ, যেটাকে আমরা জি দিয়ে ডিনোট করি। তো এই জি দিয়ে টানছে। তো আমি যখন এই একটা ব্যক্তি যখন লাফও মারবে মাটির থেকে, তখন সে কি করবে? সে যত ওপরের দিকে ওঠার চেষ্টা করবে তত পৃথিবী কি করবে? তাকে নিচের দিকে আরো টানবে। তাহলে কি দিয়ে টানে? ও জি দিয়ে টানে, বোঝা গেল? একইভাবে যখন চাঁদে যাবে তখনও কি হবে? সেই ব্যক্তিটা যখন লাফ মারবে তখন চাঁদও কি করবে? টানবে বস্তুটাকে নিচের দিকে। কিন্তু এই চাঁদের যে অভিকর্ষজ ত্বরণ সেটার মান কি হয়? পৃথিবীর তুলনায় অনেক কম হয়। যদি এটাকে এ ধরি তাহলে এটা কি হয়ে যায়? জি ইজ গ্রেটার দ্যান এ, মানে অভিকর্ষজ ত্বরণের মান চাঁদের অভিকর্ষজ ত্বরণের মানের থেকে অনেক বেশি হয়।
বোঝা গেল? তাহলে একটা ব্যক্তিকে পৃথিবীতে অনেক জোরে টানছে আর একে অনেক আলতো করে টানছে, তাহলে কে বেশি উপরে উঠতে পারবে? নিশ্চয়ই যাকে আলতো করে টানছে মানে চাঁদের লোকটা। বোঝা গেল? তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। The acceleration due to gravity in moon is smaller than that on the earth, অর্থাৎ পৃথিবীতে যে অভিকর্ষজ ত্বরণ তার তুলনায় চাঁদের অভিকর্ষজ ত্বরণের মান কম। সঠিক। আর ঠিক সেই কারণে কি হয় যে চাঁদে কোনো ব্যক্তি বেশি লাফাতে পারে পৃথিবীতে কোনো ব্যক্তি যতটা লাফায় তার তুলনায়। আমরা যদি এখানে মানে কি বলা হয় যে পৃথিবীতে যদি কোনো মানে পৃথিবীর যে অভিকর্ষজ ত্বরণ পৃথিবী সেটার 1/6 ভাগ কোথায় হয়? চাঁদে। মানে আর্থের তুলনায় চাঁদে কত হয়? 1/6 ভাগ। ঠিক সেই কারণেই এইটা বললাম যে ওটা যদি যখন 6 ভাগ করে ওরকম কমে যাচ্ছে তার মানে এটা কমে যাচ্ছে তো ওই টান যত কমবে লাফ তত বাড়বে, এরকম ব্যাপার। তাহলে এখানে যদি ও 1 মিটার দেয় তাহলে ওখানে ও কত মিটার দিতে পারবে? 6 গুণ দিতে পারবে। বোঝা গেছে? তাই হচ্ছে এখানে কি হয়েছে 6 মিটার। ক্লিয়ার? চলে আসছি পরের প্রশ্নে। The working principle of washing machine is, মানে কি? ওয়াশিং মেশিন কিসের উপরে ভিত্তি করে কাজ করে? অপশন এ বলছে সেন্ট্রিফিউগেশন, অপশন বি বলছে ডায়ালিসিস, অপশন সি বলছে রিভার্স অসমোসিস আর অপশন ডি বলছে ডিফিউশন। ওয়াশিং মেশিনে কি হয়? ওয়াশিং মেশিনে যে ধরে নিলাম এই হচ্ছে একটা মোটর আছে, তো এই মোটরটা ক্রমশ ঘুরতে থাকে এদিক থেকে ওদিকে, এরকম করে ঘুরতে থাকে। আর এর কি হয়? জামা কাপড় থাকে চারপাশে। তো আমরা যখন ওয়াশিং মেশিন কাচার পরে খুলি তখন কি দেখতে পাই যে জামা কাপড়গুলো এই যে মাঝখানে যে মোটরটা ছিল তার থেকে ক্রমশ দূরে অবস্থান করছে। কেন করছে? কারণ আমরা জানি যে যখন কোনো কিছু এরকম গোলাকার একটা বৃত্তাকার পথে ঘোরে তখন কি হয়? তখন আমাদের মনে হয় যেন আমাদের বাইরের দিকে কোনো একটা জিনিস ঠেলে দিচ্ছে, তাই না? যে আমরা যদি এখানে একটা সুতো দিয়ে একটা ঢিল বেঁধে ঘোরাতে থাকি, একটা ঢিলকে সুতো দিয়ে বেঁধে যদি ঘোরাতে থাকি তাহলে কি হবে? তাহলে আমি যদি জাস্ট এখান থেকে একবার ছেড়ে দেই তাহলে ঢিলটা এরকম সাঁট করে চলে যাবে এইদিকে। বোঝা গেছে? তার মানে একটা বল তো কাজ করছে নিশ্চয়ই বাইরের দিকে, যে বলটার জন্য ওই ঢিলটা বাইরের দিকে চলে যাবে। বোঝা গেছে? তো সেই বলটাকে আমরা কি বলি? সেন্ট্রিফিউগাল ফোর্স। বোঝা গেল? তাহলে সেই বলটাকে আমরা কি বলি? সেন্ট্রিফিউগাল। এই সেন্ট্রিফিউগাল ফোর্সটার যেটার মাধ্যমে হচ্ছে যে প্রিন্সিপাল সেটা হচ্ছে কি সেন্ট্রিফিউগেশন, অর্থাৎ এই ঘোরার ফলে কি হবে? জিনিসপত্রগুলো ঠিক বাইরের দিকে এরকম করে করে ঠেলে চলে আসবে। বোঝা গেছে? তাই ওয়াশিং মেশিন ঠিক এই প্রিন্সিপালের উপরে ভিত্তি করেই কাজ করে। পরের প্রশ্ন। If the density of water is 1 gram centimeter to the power minus 3 in CGS system, its value in MK system is, মানে কি বলছে? যে জলের ঘনত্ব যদি সিজিএস পদ্ধতিতে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব হয় তাহলে এমকেএস পদ্ধতিতে জলের ঘনত্ব কত হবে? অপশন এ বলছে 1 কেজি মিটার টু দি পাওয়ার মাইনাস 3, 10 কিউব কেজি ইন্টু মিটার টু দি পাওয়ার মাইনাস 3, 10 to the power minus 3 into kg into meter to the power minus 3, আর কি বলছে 10 to the power minus 6 kg meter to the power minus 3। তাহলে কি আছে? সিজিএস পদ্ধতিতে কি হয়? সিজিএস এই হচ্ছে জি ফর গ্রাম, আর সি মানে কি? সি থেকে কি হয়? সেমি আসে। ঠিক আছে? তো এই যে ডেনসিটি বলে দিয়েছি 1 গ্রাম ইনটু সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস 3, মানে কি অ্যাকচুয়ালি 1 গ্রাম বাই সেন্টিমিটার কিউব। তো আমরা যদি এটাকে এমকেএস অর্থাৎ এসআই পদ্ধতিতে আনতে চাই তাহলে আমাদের কি করতে হবে? এসআই পদ্ধতিতে ভরের একক কি? কেজি। তাহলে 1 গ্রাম সমান মানে 1 কেজি সমান কত হয়? 1000 গ্রাম। তার মানে 1 গ্রাম সমান কত হবে? 1/1000 কেজি। বোঝা গেল? নিচে যে সেন্টিমিটার আছে সেন্টিমিটার, 1 সেন্টিমিটার সমান কি হয়? 1/100 মিটার। বোঝা গেল? মানে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার সমান কি হবে? নিশ্চয়ই 1/100 মিটার। তাহলে 1/100 এইটা টোটালটা কি হয়ে যাবে? কিউব। বোঝা গেছে? তাহলে কি হচ্ছে? 1/1000 তো থাকলো এখানে। আর এইটা কি হয়ে যাবে? ওপরে গুণ হয়ে যাবে। তার মানে 100 ইনটু 100 ইনটু আরো একটা 100। বোঝা গেল? আর নিচে কি থাকলো? 1, আর এদিকে তো কেজি
ইন্টু মিটার ইনভার্স আসলো, তাহলে কেটে দিচ্ছি 3টে শূন্য, তাহলে কটা শূন্য পড়ে থাকলো? 3টে শূন্য, তার মানে 10 কিউব কেজি, কি হবে কেজি ইন্টু মিটার টু দি পাওয়ার -3, তাহলে এইটা হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? কিভাবে করলাম? তাহলে জাস্ট যে সিজিএস পদ্ধতির যে এককগুলো ছিল সেই এককগুলোকে আমরা কিসে নিয়ে আসলাম? এমকেএস পদ্ধতিতে। তো সেইটাই ক্যালকুলেশন করলে কত আসবে? 10 কিউব কেজি মিটার টু দি পাওয়ার -3। পরের প্রশ্ন, দ্য মোস্ট সুইটেবল ইউনিট ফর এক্সপ্রেসিং নিউক্লিয়ার রেডিয়াস ইজ, মানে নিউক্লিয়ার রেডিয়াস মাপার জন্য সব থেকে কোন এককটাকে মানে সুইটেবল এর মধ্যে ঠিকঠাক? অপশন এ বলছে মাইক্রন, অপশন বি বলছে ন্যানোমিটার, অপশন সি বলছে ফার্মি, অপশন ডি বলছে অ্যাংস্ট্রম। কি হয়ে যাবে? অপশন সি ফার্মি, মানে নিউক্লিয়ার রেডিয়াস মাপার জন্য পারফেক্ট কি একক? সেটা হচ্ছে ফার্মি। এই এক ফার্মি সমান কি হয়? এক ফার্মি সমান হয় 1 into 10 to the power minus 1 into 10 to the power -15 মিটার। ঠিক আছে, এইটাই হচ্ছে এক ফার্মি সমান হয়, মানে 1 মিটারের এত ভাগ, তার মানে সে বিশাল ছোট। ঠিক আছে, পরের প্রশ্ন, হু ইনভেন্টেড দ্য সেফটি রেজার? সেফটি রেজার কে আবিষ্কার করেছিল? অপশন এ বলছে স্টিভ চেক, বি বলছে লার্জ স্ট্রস, সি বলছে জিলেট, আর অপশন ডি বলছে কি স্টিভ জো। কি হয়ে যাবে সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে জিলেট। ঠিক আছে, চলে আসবে পরের প্রশ্ন, পিক আউট দ্য অনলি স্কেলার কোয়ান্টিটি, মানে কি এর মধ্যে কোনটা আছে যে স্কেলার রাশি? অপশন এ বলছে স্পিড মানে দ্রুতি, অপশন বি বলছে ইলেকট্রিক ফিল্ড, অপশন সি বলছে ম্যাগনেটিক মোমেন্টাম, আর অপশন ডি বলছে এভারেজ ভেলোসিটি। স্পিড কি হয়? দ্রুতি। আর ভেলোসিটি কি হয়? বেগ। বোঝা গেল? স্কেলার কোয়ান্টিটি কি? স্কেলার কোয়ান্টিটির মানে যার মধ্যে শুধুমাত্র ম্যাগনিটিউড আছে কিন্তু এর কোনো ডিরেকশন নেই। ঠিক আছে, তাকে আমরা কি বলবো? স্কেলার। আর ভেক্টর বললে কি হতো? ভেক্টর কোয়ান্টিটিতে কি হয়? যার ম্যাগনিটিউডও আছে আবার কি আছে? ডিরেকশনও আছে। এর মধ্যে এভারেজ ভেলোসিটি বেগ, বেগ মানে কি সরণ বাই সময়, তাহলে সরণ কি? ডেনসিটি, সরণের ডিরেকশন আছে, তাহলে এটাও কি হয়ে যাবে? ওটা সরণ যেহেতু তার মানে ভেক্টর রাশি, তাহলে এভারেজ ভেলোসিটিও কি হয়ে যাবে? ভেক্টর রাশি। একইভাবে ম্যাগনেটিক মোমেন্টাম, মোমেন্টামও কি বেগের পরিবর্তে, তো বেগের মধ্যে কি থাকবে? বেগের মধ্যে সরণ থাকবে, সরণ ভেক্টর রাশি, তাহলে ম্যাগনেটিক মোমেন্টামও কি হয়ে যাবে সেই রকম ভাবে যে ওটাও ভেক্টর রাশি হবে। একইভাবে ইলেকট্রিক ফিল্ডও কি হয়ে যাবে? ভেক্টর রাশি, কারণ ইলেকট্রিক ফিল্ডেরও ম্যাগনিটিউড থাকবে আবার কি থাকে? ডিরেকশনও থাকবে। ঠিক আছে, কিন্তু স্পিড, স্পিড মানে দ্রুতি, মানে টোটাল যে ডিস্টেন্সটা সেটা এইভাবে 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 কোনোভাবে গিয়ে যে টোটাল ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা বাই টাইম হয়ে যায় স্পিড। তো সেইটাকে, এর তো কোনো ডিরেকশন নেই, তাই স্পিড হয়ে যাবে সঠিক উত্তর। স্পিড হচ্ছে এর মধ্যে একমাত্র স্কেলার কোয়ান্টিটি, আর বাকি যে তিনটে আছে সেগুলো কি? ভেক্টর কোয়ান্টিটি। The momentum of particle having mass m is p. Its kinetic energy will be, মানে কি বলতে চাইছে? যে একটা বস্তু আছে m ভরের, যার মাস মানে m ভরের একটা বস্তু, তার ভরবেগ কত বলেছে? p, তাহলে তার গতিবেগ কি হবে? তাহলে অপশন এ বলছে mp, অপশন বি বলছে p স্কোয়ার m, অপশন সি বলছে p স্কোয়ার বাই m, আর অপশন ডি বলছে p স্কোয়ার বাই 2m। কি হয়ে যাবে? ভরবেগ সমান মোমেন্টাম সমান কি জানি? মোমেন্টাম বলেছে p, মোমেন্টাম কি হয়? mv। মাস কত বলে দিয়েছে? মাস তো m বলে দিয়েছে। আর কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি সমান কি হয়? হাফ m v স্কোয়ার, তাই তো? আমরা এটাকে কিভাবে লিখতে পারি? হাফ m v ইন্টু v, তাই না? আমরা এইভাবে ভেঙে নিতে পারি। এবার আমরা এটাকে কিভাবে আনার চেষ্টা করছি? হাফ ইন্টু mv ইন্টু ওপরেও একটা কি গুণ করলাম? m গুণ করলাম, নিচেও একটা তাহলে আমাকে কি গুণ করতে হবে? m গুণ করতে হবে, তাই না? আরে এই mv, এই mv বাই m, এইটা সমান এইটা হয় তো, হয় কি না? m কেটে গেলে সেই তো থাকবে mv স্কোয়ার, সেইটাই তো জাস্ট লিখেছি এইভাবে। তাহলে mv mv
মানে কি হলো হাফ ইন্টু পি ইন্টু পি বাই এম, তাই না? তাহলে কি হয়ে যায়, উপরে থাকছে পি স্কোয়ার আর নিচে কি হলো 2m। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, পি স্কোয়ার বাই 2m। আমাদের এটাকে মনে রাখতে হবে, এটা বিভিন্ন অঙ্ক করার সময় ভীষণভাবে কাজে লাগে। আমরা বারবার তো এই ক্যালকুলেশনটা করে আসতে পারবো না, তাই আমাদের কি মনে থাকতে হবে যে এক কাইনেটিক এনার্জি সমান কত, পি স্কোয়ার বাই 2m। ক্লিয়ার? পরের প্রশ্ন, দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ টু মেজার প্রেসার ইজ, মানে কি? কোন যন্ত্রকে ব্যবহার করা হয় চাপ মাপার জন্য? অপশন এ বলছে অ্যানিরয়েড ব্যারোমিটার, অপশন বি বলছে অ্যানিমোমিটার, অপশন সি বলছে থার্মোমিটার, আর অপশন ডি বলছে হাইগ্রোমিটার। কি হয়ে যাবে সঠিক উত্তর? অ্যানিরয়েড ব্যারোমিটার। আমরা ব্যারোমিটারই তো ব্যবহার করে থাকি চাপ মাপার জন্য। বোঝা গেল? পরের প্রশ্ন, when a ball is thrown vertically upwards, which of the following quantities remains constant during its motion? মানে একটা বলকে যদি আমরা লম্বভাবে ওপরের দিকে ছুঁড়ে দেই, তাহলে সেই সময় ওই যে ওর মধ্যে যে মোশনটা, ওর মধ্যে যে গতিটা তৈরি হবে, ঠিক সেই সময় ওর মধ্যে কি রিমেইন কনস্ট্যান্ট, মানে স্থির থাকবে, কনস্ট্যান্টই থাকবে? অপশন এ বলছে এনার্জি, অপশন বি বলছে ডিসপ্লেসমেন্ট, অপশন সি বলছে ভেলোসিটি, আর অপশন ডি বলছে কি অ্যাক্সেলারেশন, মানে ত্বরণ। তো এইখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমি, এই বস্তু বলতে এই বল আছে, এই বলটাকে আমি উপরের দিকে ছুঁড়ে দিলাম, এই বল যাচ্ছে। তো এই বলটা যখন যাচ্ছে, তো এর মধ্যে কি পরিবর্তন হচ্ছে, সরণ হচ্ছে। তো এ ফার্স্টে এখান থেকে এখানে এলো, তারপরে এখান থেকে এখানে এলো, তার মানে ক্রমশ তো উপরের দিকে ডিস্টেন্স বাড়ছে ওর। তার মানে ডিসপ্লেসমেন্ট, সরণ, সেই সরণটা কি ওর স্থির থাকছে? থাকছে না। যত উপরে ওঠে তত আমরা কি দেখি, এর গতিবেগ ক্রমশ কি হয়ে যায়, কমে যায়। তাহলে ভেলোসিটিও কি স্থির থাকছে? থাকছে না। অ্যাক্সেলারেশন, ত্বরণ, এইটার উপরে কি বল, মানে কোন অ্যাক্সেলারেশন ক্রিয়া করছে, জি কাজ করছে, কারণ একে জি দিয়ে পৃথিবী নিচের দিকে টানছে। বোঝা গেল? তাহলে একমাত্র কি স্থির থাকতে পারে এখানে, এনার্জি স্থির থাকে। কিরকম? এনার্জি ক প্রকার? এনার্জি হচ্ছে দু প্রকার, একটা পোটেনশিয়াল এনার্জি হয় আর একটা কি হয়, কাইনেটিক এনার্জি। এই তো। তো পোটেনশিয়াল এনার্জি আমরা কি জানি, mgh, অর্থাৎ m ভরের একটা বস্তু যার উপরে g অ্যাক্সেলারেশন কাজ করছে, আর সে কত উচ্চতায় আছে, h, অর্থাৎ m ভরের কোনো বস্তুকে h উচ্চতায় যদি তোলা হয় তার মধ্যে কি পরিমাণ স্থিতিশক্তি তৈরি হয়, mgh। আর কাইনেটিক এনার্জির সূত্র কি, হাফ ইন্টু এম ভি স্কোয়ার। মানে কি, কাইনেটিক এনার্জিতে m ভরের কোনো বস্তু তাকে v বেগ নিয়ে যখন যাচ্ছে, তখন তার মধ্যে যে গতিশক্তি আছে, সে গতিশক্তিটা কত, হাফ এম ভি স্কোয়ার। এইবার কি হয়, আমরা যখন এই বলটাকে উপরের দিকে ছুঁড়ছি তখন কি হয়, বস্তুটার মধ্যে এখনো তো কিছু ছোঁড়া হয়নি, তাহলে বস্তুটার মধ্যে এখন কি আছে, mgh কি হয়ে গেল, জিরো। এর মধ্যে এখন পোটেনশিয়াল এনার্জি কি আছে, জিরো। যখন আমি ওপরে তুললাম তখন এর মধ্যে আস্তে আস্তে mgh1, এটা, এইটা যদি ধরে নিই h1 দূরত্ব, এটা যদি h2 দূরত্ব, এটা h3, আর এটা h4, তাহলে কি হবে, এইখানে যে আসবে mgh2, mgh3, mgh4, এরকম হতে থাকবে, তাই তো? তাহলে কি হচ্ছে, যে স্থিতিশক্তিটা ছিল সেই স্থিতিশক্তিটা ক্রমশ কি হচ্ছে, স্থিতিশক্তিটার পরিবর্তন ঘটছে, তাই না? তাহলে স্থিতিশক্তির যদি পরিবর্তন ঘটে, তার মানে কিছু তো ওর উপরে আরো একটা জিনিস কাজ করবে, যেটার জন্য ওর স্থিতিশক্তিটা ক্রমশ বাড়ছে। কেন বাড়ছে স্থিতিশক্তি, এম আর জি এখানে তো স্থিরই আছে, ভর যেহেতু স্থির আর অ্যাক্সেলারেশনও তো স্থির, কি বাড়ছে, এইচ বাড়ছে। তাহলে এইচ যত উপরে বাড়ছে তত কি হবে, তাহলে পোটেনশিয়াল এনার্জি সমান কি হয়ে যায়, mgh। এটা থেকে আমরা কি বলতে পারি, পোটেনশিয়াল এনার্জি ভ্যারিজাস এইচ। উচ্চতা যত বাড়বে তত কি হবে, পোটেনশিয়াল এনার্জিও বাড়বে। তাহলে এর পোটেনশিয়াল এনার্জি বেড়ে যাচ্ছে। তাহলে পোটেনশিয়াল এনার্জি তো এখানে ছিল জিরো, তাহলে জিরো থেকে কি করে বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে কি করে, এর মধ্যে যে কাইনেটিক এনার্জি ছিল, আমি যখন ওকে ছুঁড়ে দিলাম, তো সেই ছোঁড়ার সময় থেকে ওর তো কিছু একটা গতি বেগ তৈরি হলো, ভি। তো সেই ভিটা কি হলো, ভিটা ক্রমশ ওর কমতে থাকলো। তাহলে কাইনেটিক এনার্জি, যত বল ওপরের দিকে তোলা হচ্ছে, বল হচ্ছে ওপরে, কাইনেটিক এনার্জি কি হচ্ছে, কাইনেটিক এনার্জি তত কি হচ্ছে, কমে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে যেই একদম ওপরে চলে যাবে, একদম ঠিক বিন্দুতে চলে যাবে, একদম এই শেষ বিন্দু, তখন এর কি হয়ে যায়, এর তখন কাইনেটিক এনার্জি একদম জিরো হয়ে যায়। এর যেমন একদম পৃষ্ঠে, মানে যখন হাতে ছিল বলটা সেই সময় এর গতিবেগ এই mgh জিরো,
ঠিক তেমনই যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গেল তখন এর কাইনেটিক এনার্জি কি হয়ে গেল, জিরো হয়ে গেল, বোঝা গেছে? তখন এর মধ্যে কি বল কাজ করছে, তখন এর মধ্যে কাইনেটিক এনার্জি জিরো, তখন এর মধ্যে mgh মানে হচ্ছে এর মধ্যে তখন পোটেনশিয়াল এনার্জি একদম ফুল, বোঝা গেছে? তো তখন সেই mgh টা মানে সেই ক্রমশ কি হচ্ছে, এইবার এই পোটেনশিয়াল এনার্জিটা কি করবে, একে শক্তি দেবে নিচে পড়ার জন্য, নিচে আসার জন্য, ক্লিয়ার? তাহলে ও সর্বোচ্চ উচ্চতা থেকে এবার বল ক্রমশ নিচে পড়বে, তাই তো? এবার এইখান মানে দেখো এখানটায় h1 h2 h3 h4 এরকম মানে কি, এইবার ক্রমশ হচ্ছে দূরত্ব মানে ডিস্টেন্স কি হচ্ছে, ক্রমশ কমে যাচ্ছে, h4 h3 h2 h1 এই তো ছিল দূরত্ব। তাহলে এবার ক্রমশ সেই দূরত্ব কমে যাচ্ছে, তাহলে দূরত্ব কমে যাওয়া মানে কি পোটেনশিয়াল এনার্জিও কমে যাওয়া, তাহলে একদম আবার যখন তলায় আসবে তখন এর পোটেনশিয়াল এনার্জি কি হয়ে যাবে, আবার সেই জিরোতে চলে আসবে, আর তখন কাইনেটিক এনার্জি আবার সেই হাইয়েস্ট হয়ে যাবে, ক্লিয়ার? তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, আমরা একটু আগেও একটা প্রশ্ন আলোচনা করতে গিয়ে বললাম যে শক্তির সৃষ্টি নেই, ধ্বংস নেই, এই হচ্ছে শক্তির মেন সূত্র। তাহলে এখানে হতো তাই, শক্তি শুধুমাত্র কি হয়, পরিবর্তন হয়, এখানেও তো তাই হচ্ছে, একবার কাইনেটিক এনার্জি থেকে একবার পোটেনশিয়াল এনার্জিতে যাচ্ছে যখন বলকে ছোঁড়া হচ্ছে, যখন বল কোথায় যাচ্ছে, বল ওপরের দিকে যাচ্ছে, আর একবার কি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি থেকে কাইনেটিক এনার্জিতে যাচ্ছে, এই তো ব্যাপার, যখন কি হচ্ছে বল নিচের দিকে আসছে, ক্লিয়ার? তাহলে অপশন এ হয়ে যাবে এখানে কি সঠিক উত্তর, এনার্জি অর্থাৎ শক্তি কি থাকে, স্থির থাকে। ওয়েটলেসনেস এক্সপেরিয়েন্সড ইন স্পেসশিপ ইজ ডিউ টু মানে কি, কোনো স্পেসশিপে আমরা ওজনের শূন্যতা অনুভব করি, মানে আমাদের কোনো ওজনই নেই মনে হচ্ছে, আমাদের কোনো ভারী নেই মনে হচ্ছে, সেইটা যে আমরা অনুভব করি সেটা কিসের কারণে হয়? অপশন এ বলছে অ্যাবসেন্স অফ ইনার্শিয়া, অপশন বি বলছে অ্যাবসেন্স অফ গ্র্যাভিটি, অপশন সি বলছে অ্যাবসেন্স অফ অ্যাক্সেলারেটিং ফোর্স, আর অপশন ডি বলছে ফ্রি ফল অফ দ্য স্পেসশিপ। মানে ওখানে কি অভিকর্ষজ ত্বরণ থাকে না তাই, নাকি মানে সেখানে কোনো অ্যাক্সেলারেশন ফোর্স থাকে না, তরঙ্গ থাকে না, এই ত্বরণ থাকে না, আর ফ্রি ফল অফ দ্য স্পেসশিপ মানে হচ্ছে স্পেসশিপটা একদম ফ্রিলি পড়ছে তাই। কি হয় স্পেসশিপের মধ্যে, স্পেসশিপ কোথায় যায়, মহাকাশে যায়, যখন ও মহাকাশে চলে গেল তার মধ্যে কি কোনো রকম অভিকর্ষজ বল আর ক্রিয়া করে না, স্পেসশিপের মধ্যে কোনো রকম অভিকর্ষজ বল ক্রিয়া করে না, তাই অভিকর্ষজ বল যদি ক্রিয়া না করে তাহলে ওকে নিচের দিকে কে টেনে নেওয়া হবে, আমাদেরকে যদি পৃথিবীর অভিকর্ষজ বল না থাকতো তাহলে আমাদেরকে কে নিচে নেমে টানা মানে কে টেনে নামাতো আমাদেরকে নিচে, আমরাও তখন শূন্যে শূন্যে ভেসে বেড়াতাম, তাই না? আর শুধু শূন্যে ভেসে বেড়াতাম না, যদি অভিকর্ষজ না থাকতো তাহলে পৃথিবী অ্যাকচুয়ালি থাকতো না, পৃথিবীতে আমরা যা দেখতে পাই সব কি হতো, সব ভেসে বাইরে চলে যেত, বোঝা গেছে, পৃথিবীর বাইরে। তাহলে কিসের জন্য হয়, অ্যাবসেন্স অফ গ্র্যাভিটি, কারণ ওখানে কোনো রকম অভিকর্ষজ ত্বরণ থাকে না, সেই কারণে কি হয় ওয়েটলেসনেস। তা যেখানে ওয়েট মানে কি আমরা জানি এম ইন্টু জি, তাই তো? তাহলে জি যদি জিরো হয়ে যায় তাহলে টোটাল ওয়েটটাই তো কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে না? তাহলে তাই তো ব্যাপারটা হচ্ছে ওয়েটলেসনেস মানে কি, ওজন শূন্যতা, তাহলে ওজন শূন্যতা কি কারণে মনে হয়, ওখানে কোনো অভিকর্ষজ ত্বরণ থাকে না সেই কারণে, ক্লিয়ার? আজকের 25টা প্রশ্নের আলোচনা এখানেই শেষ। আশা করি তোমাদের ভিডিওটি পছন্দ হবে। এবার থেকে আমরা এই লুসেন্ট সিরিজটা ক্রমশ এগিয়ে নিয়ে যাব। আজকে আমরা সায়েন্সের উপরে করলাম, আর আজকে আমরা ফিজিক্সের মেকানিক্সের উপরে ক্লাস করেছি। তো পরের দিন দেখা যাক কিসের উপরে ক্লাস করা যায়। আর আজকে যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করলাম সেই সমস্ত প্রশ্নের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে। তো অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, আর সেখান থেকে পিডিএফ তো পেয়েই যাবে। এছাড়া আমরা হচ্ছে আমাদের চ্যানেলের অন্যান্য আপডেটও এখানে দিতে থাকি, ঠিক আছে? আর ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নিও, লাইক করো, আর কেমন লাগলো সেটা জানিও কমেন্ট করে। আর চ্যানেলটাকে যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো এখনো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আসছি তাহলে, আজকের ক্লাসে এই অবধি।